গানটা তো আমার কাছে হচ্ছে প্রথম হচ্ছে প্রার্থনা। আমি আমার স্রষ্টার কাছে যেতে চাই। আমি যখনই গান গাই আমি মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে মনে আমি থাকি। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। প্রিয় দর্শক, সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে প্রচার শেষ হলো লোকগান নিয়ে বাংলাদেশের সবচাইতে বড় রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। এবারের আয়োজনে সম্মানিত বিচারকরা যেমন খুঁজে বের করে এনেছেন নতুন প্রজন্মের নতুন প্রতিভা, ঠিক তেমনি এই প্রতিভাবান শিল্পীদের শুরু থেকে সার্বক্ষণিক সাহচর্যে রেখেছেন নিজ গুণে গুণান্বিত মেন্টররা। আজকে তাদেরই একজনকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তিনি সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক খায়রুল বাসি। দর্শক, চলুন তার গানের গল্প জেনে নেই। ম্যাজিক বাউলিয়ানার প্রসঙ্গে তো জানবই। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমরা গানের প্রসঙ্গে তো যাবই, তবে এখন যে বার্নিং কোয়েশ্চেনটা চারদিকে রয়েছে, আর মাত্র একদিন পরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন, ভোট দেবেন কোথায়? আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব। অবশ্যই। কোন এলাকায়, মানে কোথায় বলতে? হ্যাঁ, আমি আমার ফরিদপুরের আমি ভোটার। ফরিদপুরে আমি ভোটার দেব। নতুন গভর্নমেন্টের কাছে কি প্রত্যাশা আপনার? অবশ্যই দেশের ভালো হোক, ভালো চাইবো সবকিছুতেই। দেশের মানুষ সিকিউরিটি, শান্তিতে থাকবে, ফান্ডামেন্টাল রাইটসগুলো পাবে, এটাই তো মানুষের প্রত্যাশা, আর তো কিছু না আসলে। অবশ্যই। এবারে আসতে চাই ন্যাচারালি ম্যাজিক বাউলিয়ানার ম্যাজিক প্রসঙ্গে। দীর্ঘ 51 দিনের একটা ক্যাম্পিং ছিল, আর আমি যদি যাত্রার কথা বলি, প্রায় সুদীর্ঘ 5 থেকে 6 মাসের একটা লং জার্নি ছিল। কেমন ছিল এবারে সবকিছু? আমি প্রথম থেকেই খুব উদ্বিগ্ন ছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে আমার রিয়েলিটি শোতে এর আগেও কাজ করার সুযোগ হয়েছে, বাট এটাতে যে একদম দীর্ঘ একটা জার্নি, এই জার্নিতে প্রথম সূচনা হয় হচ্ছে আমাদের এই প্রোগ্রামের প্রডিউসার সম্মানিত মনিরুজ্জামান মনির ভাই আমাকে সিলেকশন করা। আমি জানি না আসলে এটা হচ্ছে যে মহান সৃষ্টিকর্তার অবশ্যই হাত রয়েছে, কারণ আমি নিজেও অবাক হয়েছি যে আমাকে যখন বলা হয়েছে যে ওয়াসিফ ভাই আপনি অডিশন রাউন্ডে থাকবেন। তো যাই হোক, সেখানে অডিশন রাউন্ড থেকে শুরু করে মোটামুটি কয়েকটা বিভাগে ছিলাম। আর এই জার্নিটা এমনই যে লোকগান আমার তো রক্তে মিশে আছে, আমি লোকগান নিয়েই কাজ করি। তো আমার কাছে বিশাল একটা অভিজ্ঞতা সম্ভার, যে সংগ্রহ, গানের জানা অজানা অনেক কিছু, যেটা আমার খুবই খুবই দরকার ছিল। এজন্য আমি মাছরাঙা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য, যে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো। আর যখন ক্যাম্পিং রাউন্ডে ক্যাম্পিংয়ে আসলাম, তখনও আমার মানে যতদিন যাচ্ছে ততই আমার বেশি বেশি আরও মানে কিউরিওসিটি ছিল আমার মধ্যে, যে সেখানে যে ভাগাভাগি একটা ব্যাপার ছিল লটারির মাধ্যমে, যে কাদেরকে আপনি ঘিরে করবেন। টপ 40 এ থেকে টপ 19 আসলো। সেরা 19 নিয়ে এই যে 3 জন মেন্টর, আমি, লাভলি দে এবং কামরুজ্জামান রাব্বি। তো এই আসলে প্রতিটা মুহূর্তে আমি খুব এনজয় করেছি, এবং সাইকোলজিক্যাল একটা গেম এটা। আর আপনি যেহেতু গ্রুমার ছিলেন, ওই জায়গা থেকে প্রশ্ন করতে চাই, আপনি তো পাশাপাশি আরও মানে ম্যাজিক বাউলিয়ানা ছাড়া এর আগেও আপনি অনেকগুলো রিয়ালিটি শোতে গ্রুমার হিসেবে কাজ করেছেন। তো আপনার থটস অনুযায়ী একটু জানবো যে ম্যাজিক বাউলিয়ানা আর বাকি 8-10টা রিয়ালিটি শো থেকে কোথায় আলাদা? অবশ্যই আলাদা। আমার কাছে খুব ভালো লেগেছে যে ম্যানেজমেন্ট, মানে এত সুন্দর ম্যানেজমেন্ট আমি খুব কম দেখেছি। আমি কাউকে ছোট করে বলছি না, এখানে আমি কাজ করে এতটাই মানে মানে হ্যাপি আমি আত্মিকভাবে। সবাইকে এত সুন্দর মতো আমাকে সাপোর্ট করেছে, মানে বুঝিয়ে দিয়েছে কাজ, এবং এই যে মিলেমিশে কাজ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি। এবং এই পরিবেশ আমি চাইবো যে বারবার আসুক, কাজ করার এই সুযোগ বারবার আসুক। অফকোর্স। এবং একটা জার্নি শেষ হলেই যেটা হয়, আমরা খুবই নস্টালজিক হয়ে পড়ি। ম্যাজিক বাউলিয়ানার ফাইনাল শেষ হলো সম্প্রতি। তো একটু ওভারঅল জানতে চাই যে অম্ল মধুর বা মজার কোন স্মৃতিগুলো বা ওখানে ফেলে আসা কোন সময়গুলোর কথা বারবার মনে পড়ে? আমার আসলে আমি তো টুকটাক লেখালেখি করি, আমার লেখালেখির অভ্যাস থাকে হচ্ছে মানুষের সাথে মিশে। আমি মানে বই পড়ে লেখাটা বা বই পড়ে কোনো কিছু ক্রিয়েট করা,
এটা আমার খুবই কমই হয়েছে, কারণ আমি প্রতিটা মানুষকে এক একটা বই চিন্তা করি। প্রত্যেকটা মানুষেরই তার ভেতরে কিছু ভাষা রয়েছে, যেটা অব্যক্ত, মানে যেটা মিশলে বা দেখলে বোঝা যায়। তো বিভিন্ন ধরনের মানুষ, সেই অডিশন রাউন্ড থেকে শুরু করে আমি দেখতে দেখতে এসে এসে ক্যাম্পিং রাউন্ডে মানুষের গতি প্রকৃতি, আচার আচরণ, সবকিছু মিলেমিশে যে জিনিসগুলো আমি ফিল করেছি সবচেয়ে মুহূর্ত, সেটি হচ্ছে যে আমি প্রায় 11টা গান লিখেছি আমি এই দীর্ঘ 51 দিনে। 11টা গান লিখেছি এবং শুরু করেছি। তার একটা গান অলরেডি আমি একটা কোম্পানি আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। এটা খুবই একটা মধুর স্মৃতি ছিল আমার ক্রিয়েটিভিটির মধ্যে। আর যে মধুর স্মৃতি যদি বলতে চাই, সম্মানিত 3জন বিচারক ছিলেন আমাদের, পার্থ বড়ুয়া দাদা এবং গুরুজি শফিম মণ্ডল এবং সুমি আপু লালন ব্যান্ডের। ওনাদের এত কাছ থেকে মেশাটা কিন্তু অবশ্যই মধুর মধুর কিছু ব্যাপার কালেকশন করা, জীবনের অনেক কিছুই আসে না, যে আমার যে গ্যাপগুলো এগুলোকে ফিল আপ করার জন্য আমার দরকার ছিল এনাদের সাথে মেশা, এনাদের সান্নিধ্যে পাওয়া। আরেকটা প্রসঙ্গে একটু জানতে চাই যে অন্যান্য বারের তুলনায় এবারের আসরে অর্থাৎ ম্যাজিক বাউলিয়ানার এবারের সিজনে অনলাইনে কিন্তু দর্শকদের সাথে কানেক্টিভিটি বোধহয় অনেকটাই বেশি ছিল এবং তারা কমেন্টস করেছেন, যেটা হয় যে কোনো আয়োজনে পক্ষে বিপক্ষে অনেক মতামত তৈরি হয়, আলোচনা সমালোচনা থাকবে। এটা আমরা দেখেছি অনেক সময় বিচারকদের রায়ের সাথে অনেক দর্শকরা ভিন্ন মত পোষণ করেছেন, চ্যাম্পিয়ন্স থেকে শুরু করে ফাইনালিস্ট যারা ছিল তাদের এই যে বিচার কার্য সবকিছুতেই তারাও অনেক বেশ কিছু ওপিনিয়ন দিয়েছেন। এটা নিয়ে আপনার কি কিছু বলার আছে? অবশ্যই, সেটি হচ্ছে যে কন্টেস্টেন্ট যারা রয়েছে সবাই কিন্তু আমার মানে সন্তান বা ভাই সমতুল্য, ভাই বোন সমতুল্য। অবশ্যই আমি সবাই আমার চোখে সমান। কেন? আমি মেধার যাচাইটা আমার কাছে মনে হয় কি যে প্রধান বিচারক যারা ছিলেন ওনাদের সাথে আমি সবসময় একমত ছিলাম এই ব্যাপারগুলো, কারণ ওনারা যেহেতু সিনিয়র জাজেস, আমাদের হাতেও মার্কস ছিল, তো আমাদের সবারই কিন্তু একটা আলোচনা হতো প্রত্যেকটা পর্বের আগে বা পর্বের সময়, গান সিলেকশনে কে কতটুকু গাইছে, কে কত সুরে গাইছে, লয়ে গাইছে, তালে গাইছে, এই ব্যাপারগুলো চিন্তা করতে করতে আমাদের মধ্যে একটা দারুণ কিন্তু কম্বিনেশন ছিল মেন্টালিটির, সিদ্ধান্ত নেয়ার বা গানের জাজ করার। কেউ কিন্তু একা মানে একচেটিয়া কোনো বিচার করতে পারেনি। আর সবচেয়ে বড় কথা যে দর্শক শ্রোতা যারা রয়েছেন, আপনাদের জন্যই তো এই অনুষ্ঠান। হয়তো আড়ালে অনেকেই জানেন না যে ব্যাপারটা, যে আমরা হয়তো কাউকে পক্ষপাতিত্ব করি কিনা বা কেউ আমার খুব প্রিয় কিনা, আমরা খুব ইমোশন হয়ে পড়ি। অনেক সময় দেখা যায় যে গানের প্রেমে পড়ে যায়। একটা হয়তো ভক্তিমূলক গান হলো বা সুরের একটা গান হলো খুব বিষাদের, কষ্টের, গ্রিফের, সেটি ভাবতে চোখ দিয়ে জল চলে আসে। হ্যাঁ, আর সেটি যে কন্টেইন করে, যে প্রতিযোগী সেটা ধারণ করে, তো তার প্রতি মানে একটা ইমোশন তো কাজ করে যে ভালো গাইছে, এই যে ব্যাপারটা। হ্যাঁ, তো দর্শক শ্রোতা যারা রয়েছেন আপনারা অবশ্যই কষ্ট পাবেন না। আপনাদের আমরা বলতে চাই যে প্রত্যেকটা কন্টেস্টেন্টই আমাদের খুব কাছের এবং সবার সাথে অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং। মতবিরোধ, ভালো লাগা মন্দ লাগা কিন্তু থাকবেই। যেমন একটা স্ক্রিনে, টেলিভিশন স্ক্রিনে খেলা হলে যে কোনো দলের অনেক সময় জার্সি দেখে অনেক দলের পক্ষে নিয়ে নেয়, ঠিক আছে ব্যাপারটা। তো হয় কি এরকম সব সময় থাকবে। তারপরে আমরা যারা ভালো গায়, আর ঈশ্বর প্রদত্ত একটা ব্যাপার রয়েছে, আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার রয়েছেন, সেটাই হচ্ছে যে প্রতিদিন কিন্তু পারফরমেন্স ভালো হয় না। এক্স্যাক্টলি, কারণ যেটা দেখা যায় যে আমার বিগত দিনের পারফরমেন্স হয়তো খুবই ভালো ছিল, কিন্তু আজকে আমার পারফরমেন্সটা ভালো না, তখন তো ইনস্ট্যান্ট একটা নাম্বারের উপর। সেটাই, যেমন ম্যাজিক বাউলিয়ানার আমি যে জিনিসটা দেখলাম যে সারা পর্বগুলোই এসে সেরা, যখন 3টা পর্ব আমাদের ডিসিশন নেওয়া হলো যে 3টা পর্বকে চিন্তা করেই হচ্ছে এর উপরে মার্কিং হবে, আমার ম্যানেজমেন্টও আমাদেরকে জানিয়ে দিলেন কর্তৃপক্ষ। তো তখন ওদেরকে আমরা ওইভাবে করে শেল্টার দিতে লাগলাম আর কি। মানে যেমন প্রথম হয়েছে সোহাগ নুরি, দ্বিতীয় হচ্ছে মুবাশিরা এবং তৃতীয় হচ্ছে মধু। বিশ্বাস করেন ওরা না তিনজনের ইয়েতে ছিল আর কি, আমাদের 3জনের আলাদা আলাদা মেন্টর এবং 3টা গ্রুপ। আমি প্রত্যেকেরই গান দেখিয়ে দিয়েছি। আবার
লাভলি দিয়ে আমাদেরকে আমার কন্টেস্টেন্ট ওদেরকে গান দেখিয়ে দিয়েছে, রাব্বিও সেম, মানে আমাদের মধ্যে না কোনো পার্থক্য নেই, এটা অলরেডি দেখেছেন আমরা দেখতে পেরেছি। রাইট। এবং এতটাই চেষ্টা করেছি যে ও সবাই যেহেতু আমাদের চোখে সমান, যেন সবাই সুন্দর করে গাইতে পারে। কারণ কি বিচার করা কিন্তু খুব কঠিন একটা বিষয়, একমাত্র বিচারক হচ্ছে মহান বিচারক হচ্ছে মহান স্রষ্টা। তো সেই কাজটা কিন্তু আমরা খুব রিস্কি একটা ব্যাপার, কিন্তু আমরা দায়িত্বটা জাস্ট পালন করছি যতটুকু। তো সেখানে তো তারতম্য কিছু হেরফের করেই তো একটা প্রোগ্রাম হবেই, স্বাভাবিক। যে যতটুকু, সেটা আবার কি মার্কিং হবে এরকম যে যতটুকু গাইতে পারে ভালো তখন গাইতে পারে। তো 3 পর্বের নাম্বারের ভিত্তিতেই আর কি, নাম্বারের যোগফলে যে একটু বেশি পেয়েছে হয়তো সে ওরকম জায়গা করতে পেরেছে, এই আর কি। এটা এবার আসতে চাই আমার খুবই প্রিয় একটা মুহূর্ত নিয়ে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই গানটা আপনারা 3 জন মেন্টর মিলে পারফর্ম করেছেন গ্র্যান্ড ফিনালের মঞ্চে। এই গানের নতুন কম্পোজিশন, নিজেদের পারফরমেন্স সবকিছু মিলে একটু শুনবো, অভিজ্ঞতা কেমন ছিল? যখন আমরা আলোচনা করছিলাম এবং পার্থ বড়ুয়া স্যার আমাদেরকে বলছিলেন যে আমরা একটা পর্ব করতে চাই, লাইক এরকম যে ফাইনালে যে আমাদের গান থাকবে, তখন তো আমরা খুব খুশি যে সত্যি সত্যি মেন্টর 3 জনকে নিয়ে একটা গান করবে। আর সেটি স্পেশালি হচ্ছে ট্রিবিউট করা হবে শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যামকে। ওনার কাছে আমিও গান শিখেছি, আমার গুরু উনি। তো তখন আরো বেশি ভালো লাগা কাজ করেছিল যে এত বড় একটা মঞ্চে, এত বড় একটা রিয়েলিটি শোতে মেন্টরদের এরকম গান গাওয়ার সুযোগ, এটা আমি কিন্তু এই প্রথম পেয়েছি। অন্য জায়গায় হয়তো মেন্টর ছিলাম বা গ্রুমার ছিলাম, তো সেটি এখানে হলো। তো সেটির নতুন সঙ্গীত আয়োজন, সঙ্গীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া দাদা, এবং সব অ্যাকোস্টিক বাজিয়েছেন এত সুন্দর, মানে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। একদম একদম, মানে সবাই একটু এইরকম গান এভাবে করে দেশের গান এই মুহূর্তে যে মানে প্রেজেন্ট করা যায়, এটা আসলে প্রোগ্রামটা যারা দেখেছেন এবং একই সাথে গুণী মানুষ ফরিদা পারভিন ম্যামকে ট্রিবিউট করা, সব মিলিয়ে আসলে একটা সারিয়াল ব্যাপার। এবার আসতে চাই অন্য একটা প্রসঙ্গে, সেটা হচ্ছে সান ফাউন্ডেশনের উদ্যোগে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং মাছরাঙা টেলিভিশনের আয়োজনে এই দারুণ একটি আয়োজন ম্যাজিক বাউলিয়ানা, এর আসলে প্রয়োজনীয়তাটা কতখানি? আমি শুরুতে বলেছিলাম যে আমাদের দেশ হচ্ছেন, আমার কাছে যেটা মনে হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সমৃদ্ধশালী লোকগানের ভান্ডার, ওয়ার্ল্ডের, পৃথিবীর সবচেয়ে বেশি। এবং এত ঘরানার গান, এত ধাঁচের গান রয়েছে এখানে, যে জারি সারি মুর্শিদি, লালন, হাসন, রাধারমন, ভাওয়াইয়া, মানে এত গান, যে এত তালের ভ্যারিয়েশন, এত সুরের ভ্যারিয়েশন পৃথিবীর অন্য কোনো দেশে নাই। তো সেই জায়গাটাতে চর্চা করার জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, এবং আমাদের যে পরিচয়, এটা কিন্তু আমাদের পরিচয়, লোকগান কিন্তু আমাদের পরিচয়। আমরা বাইরে যখন শো করতে যাই তখন কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে লালন শাহ ফকির, হাসন রাজা, তাদের কথা তারা কিন্তু ঠিকই চেনে। এবং এই যে আমাদের যে সাহিত্য, এই সাহিত্য যে কতটা সমৃদ্ধশালী, এবং এটা চর্চার ব্যাপকতা আমাদের যে মানে কতটুকু বহন করতে হবে, সেটির একদম আমি বলবো যে প্রথম দৃষ্টান্তই হচ্ছে দেখিয়েছে ম্যাজিক বাউলিয়ানা। টোটাল 5টা পর্ব হয়েছে, এবং মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ, সান ফাউন্ডেশন, আমি সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং অবশ্যই শুভকামনা, যে এই যে নতুন নতুন জেনারেশন তৈরি হচ্ছে গানের মাধ্যমে, সুযোগটা করে দেওয়ার জন্য। কারণ দেশের প্রতি স্বদেশ প্রেম কিন্তু তার সাহিত্য, কালচার এর সাথে সম্পৃক্ত। হ্যাঁ, তো আমি মনে করি যে এটা যেন বারবার করা হয়, এটা খুব ব্যাপক গুরুত্বপূর্ণ। কিন্তু একটা জিনিস, অনেকে তো দেখুন যে কোনো রিয়ালিটি শো খানিকটা পরীক্ষার মতন, পরীক্ষায় যেমন কেউ না কেউ হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কেউ পাস করবে বা ফেল করবে, তাই বলে তো জার্নি শেষ হয়ে যায় না। তেমনিভাবে রিয়ালিটি শোতে যেহেতু আমরা 3 জন চ্যাম্পিয়ন পেয়েছি, পার্টিসিপেন্ট তো হাজারে হাজার ছিলেন, যাদের অনেকে বাদ গেছেন তারাও অনেকেই তো আছেন খুব ভালো পারফর্ম করেন, কিন্তু তারা যেন হতাশ না হন, তারা যেন মোটিভেটেড থাকেন, তার জন্য কি করতে হয়? আমি মনে করি যে কোনো কম্পিটিশন, প্রতিযোগিতায় অবশ্যই একজন অংশগ্রহণ করবে, এটাই তার প্রথম মানে করণীয়। এবং
এটা অনেক বড় কিছু। অংশগ্রহণ করাটাও অনেক বড় কিছু। রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করবে, সেখানে সে গান গাইবে, এই যে দেখা হবে, একটা স্ক্রিনে আসবে, এইটা তো বিশাল কিছু। তারপরে হচ্ছে যে চান্স পাওয়া না পাওয়া সেটা পরের ব্যাপার, এবং লেগে থাকাটা। গান হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে শেখা, গান চর্চা করা, নিয়মিত চর্চা করা, এবং এটাও বোঝা যে কে কেমন গাইছে, আমার কতটুকু ডেভেলপ করতে হবে, এই যে বোধটা, এটা তৈরি হওয়া তো একটা দরকার আছে। তো আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন এবং বাদ পড়েছেন, তারা হতাশ হবেন না। আপনাদের জন্য পরবর্তী আবার সিজনে আসছে আপনাদের জন্য আরো সুযোগ। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনারা আবার প্রস্তুতি নিতে থাকুন, ভালো করবেন। অবশ্যই। এবার আসতে চাই আপনার একান্তই আপনার কাজগুলোর প্রসঙ্গে। গত বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদে জিন্দা গানটি খুবই পপুলার ছিল, আপনার গাওয়া, সুর করা, এবং ইফ আই এম নট রং 1.7 মিলিয়ন ভিউ হয়ে গেছিল ভেরি সুন। এই গানের সাথে যুক্ত হলেন কি করে? বরবাদ মুভিটা নিয়ে কথা বলতে গেলে আমাকে একটু পেছনে যেতে হবে। সেটি হচ্ছে যে বরবাদ মুভির যিনি পরিচালক, মেহেদী হাসান হৃদয় ভাই, ওনার সাথে আমার প্রথম কাজ হয় হচ্ছে ক্রাশ নাটক। ফারহান অভিনীত পারিসা শিরোনামে একটি গান বেরিয়েছিল। উনি তখন অনেকগুলো নাটক করেছেন, এবং আমি প্রায় 100-র উপরে হবে আমি নাটকে গান করেছি। তার মধ্যে ওনার প্রায় 12-13 বা 15টার মতো নাটকে আমি গান আমার নিজের সুর করা বা লেখা, বেশিরভাগই আমার লেখা সুর করা গান গিয়েছে। যেমন এই পারিসা গানটি যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আমার শ্রোতারা দারুণভাবে এই গানটি গ্রহণ করে, আমি আসলে সত্যি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ যে আমার সুর করা এবং সৈয়দ জুয়েল ভাইয়ের লেখা, আশিক ভাইয়ের হচ্ছে মিউজিকে এই গানটি যখন ছড়িয়ে পড়ে, তখনই আমরা কিন্তু একটি ক্রিয়েশন, একটা সৃষ্টি মানুষকে দিয়ে আমরা মোটামুটি আমার কিছু শ্রোতার মন জয় করে ফেলেছি, সাড়া পেয়েছি। তখন থেকেই মেহেদী হাসান হৃদয় ভাইয়ের একটা ক্যালকুলেশন ছিল যে ওয়াসি ভাই, আমরা কেন পারবো না, আপনি কেন পারবেন না, চলেন আমরা কাজ করি। তো বরবাদের গল্প যখন আমার সাথে শেয়ার করে, আমি তখনই বাইরের অনেকগুলো শিল্পীর গান আমি শুনেছি তাদেরকে দিয়ে করানোর। আতিফ আসলামের গানও আমাকে শোনানো হয়েছে এখানে। হয়তো সিনেমার গল্পের যে একটা সিঙ্ক হওয়ার বিষয় রয়েছে, গানের যে ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং খুব চোখ কান খোলা রেখেই মেহেদী হাসান হৃদয় অত্যন্ত গুণী পরিচালক, যিনি গানটির কথা আমাকে বলেন। প্রথমে আমাকে বলেছেন এই সিনেমার আরেকটি গান রয়েছে, এই গানটি হচ্ছে মহামায়া শিরোনামে। মহামায়া শিরোনামে গানটি আমি ডেমো করি প্রথমে, এবং যখন আমি সুর করি, সোমেশ্বর অলি ভাইয়ের লেখা। সোমেশ্বর অলি ভাই এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ঈশ্বর গান লেখার জন্য। ওটা হচ্ছে 23-এর। আশা করছি যে সামনে তো আর একটা সুযোগ হয়তো রয়েছে, এটা তো ছিল। তো যাই হোক, জানি না কি হয়, শ্রোতা বা সৃষ্টিকর্তা জানেন। যেটা মহামায়া করতে যে সফল আমরা হয়ে গেল, সেটি দিয়ে শুটিং চললো। শেষে এসে একটা গানের দরকার, যেমন এই সিনেমার শেষে হচ্ছে ফাঁসির একটা দৃশ্য রয়েছে। তো তখন আমাকে মেহেদী হাসান হৃদয় বললেন যে ওয়াসি ভাই, একটা গানের জন্য না শেষ কেমন যেন ইনকমপ্লিট লাগছে, কি গান দেয়া যায়? তা আমি বললাম যে হৃদয় ভাই, আমার কাছে মনে হয় যে মানে মহাজাগতিক বা কোনো জন্ম, মৃত্যু, বিয়ে, এরকম কিছু যেগুলো আসলে সৃষ্টিকর্তার হাতে, সবই তো সৃষ্টিকর্তার হাতে, রিমার্কেবলি এগুলোর উপরে আমার মনে হয় যে আমাদের ওন কালচার, মানে একদম রক্তে যেটা মিশাছে, ফোক, এটা আমার মনে হয় যে ইনভলভ করানো উচিত। তো তখন, কারণ কি এই সিনেমাতে মেলো রক রয়েছে, র্যাপ রয়েছে, মহামায়া তো একটু মেলো রক টাইপসের, তারপরে নিঃশ্বাস একটি গান রয়েছে। তো আমি বললাম যে এই গানটি মানে ফোক দিলে একটু কেমন লাগে। অন স্ক্রিন যখন দেখলেন আপনি এটা বাজছে, খুবই ইন্টেন্স একটা ইমোশনাল সিনে, কেমন ছিল সেই মুহূর্ত? মানে সত্যি বলতে কি, আমার যখন স্ক্রিনে আগেই দেখায়, কারণ গানটা করতে গেলে তো আমাদের স্ক্রিনে আগেই দেখতে হবে, আগে হচ্ছে চলমান চিত্র এটা দেখতে হবে। আমি সাকিব ভাইয়ের এই লুক দেখে আমি প্রথমে খুবই মানে নড়েচড়ে বসছি যে না, খুব ভালো করে কাজ করতে হবে। মানে সত্যি যে এত নিউ লুক কিন্তু সাকিব ভাইয়ের এই বরবাদে আমি পেয়েছি,
তো ওটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড। এবং মেহেদী হাসান হৃদয় ভাই এক সময় বললেন কি যে ওয়াসিফ ভাই, আমি শেষ করিনি আর কি, শেষ করে খুব মানে খুব মজার এই বিষয়টা বললাম যে ভাই লোকো বা ফোক গান হতে পারে। আমাকে বললেন না ওয়াসিফ ভাই, মানে একটু অন্যরকম মজা করে, এত এত বাজেটের একটা সিনেমা, বিগ বাজেটের সিনেমা, তারপরে হচ্ছে শাকিব ভাই একটা মানে আছে না যে ব্যাপার, তো লোকগান মনে হয় চায় না ভাই এরকম। তো এটা পেন্ডিং ছিল তখন রোজার মধ্যে। আমার একটা শুট ছিল বান্দরবনে, আমি মহামায়া বুঝিয়ে দিয়ে আমি বান্দরবন চলে যাবো এরকম একটা সময়, আমার 2 দিন হাতে ছিল সময় হাতে। তো এই 2 দিনে আমাকে বললো যে ওয়াসিফ ভাই আমরা এটাই করব, ফোক জিন্দা শিরোনামে সৌম্য সরীল ভাইয়ের লেখা। আমি সুর করলাম, সঙ্গীত পরিচালনা আমি করলাম আমার স্টুডিওতে, ওয়াসে উইং স্টুডিওতে, এবং প্রীতম চন্দ্র আমার যে অ্যারেঞ্জার কাজ করে, আমরা সবাই মিলে কাজ করেছে, ফ্লুট বাজিয়েছে মামুন, তারপরে অন্তর কিবোর্ড বাজিয়েছে, মানে অ্যাকোস্টিক অনেকটাই। তো গানটা যখন আসলো স্ক্রিনে যখন দেখলাম, শাকিব ভাই আমাকে প্রথমে হলে যখন দেখা হলো, এয়ারপোর্টের যে হলটায়, আমি ভুলে গেছি ওর নামটা, যাই হোক সেন্টার পয়েন্ট, হ্যাঁ সেন্টার পয়েন্ট, রাইট, থ্যাংক ইউ। তো আমাকে দেখে বললো নাইস ম্যান, মানে দুটো গানই, একটা হচ্ছে মেলো রক আর একটা হচ্ছে ফোক। আমাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং প্রশংসা করেছেন, আমাকে বলছেন যে খুব ভালো হয়েছে। আর এই যে একটা ব্যাপার স্ক্রিনে আমি যখন দেখলাম, এটা আসলে মানে মহান সৃষ্টিকর্তার হাত ছাড়া। আমি তো উপলক্ষ, আমি চেষ্টা করি, আমাকে হয়তো করানো হয় যে আমি দেখছি শাকিব ভাইয়ের সিনেমাতে আমার গান যাচ্ছে, মানুষ কান্না করছে গান শুনে, এবং আমাদের মধ্যে অনেক শিল্পী যারা রয়েছেন গেয়ে গেয়ে বা ফোন দিয়ে দিয়ে ওয়েল উইশার যারা আমাকে ফোন দিয়ে দিয়ে বলছে ওয়াসিফ ভাই আপনি এটাকে আপনি গাইছেন, মানে এই যে ব্যাপার করে উঠতে পারছিলেন। হ্যাঁ সেটাই। তো যাই হোক, সব আসলে সৃষ্টিকর্তার খেলা। আচ্ছা, এই যে গানটা নিয়ে এতক্ষণ কথা বলছি, প্লিজ এই জিন্দা গানের অন্তত 4টা লাইন আপনার কাছ থেকে শুনতে। অবশ্যই আমি গাইছি, সৌম্য সরীল ভাইয়ের লেখা, আমার সুরে গাইছে জিন্দা। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, তারা ভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি, তারা ভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি, জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি, জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি, তারা ভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি, তারা ভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি। বাহ, প্রাণটা জুড়িয়ে গেল। খুবই ইমোশনাল গান, অনস্ক্রিন যখন দেখেছিলাম খুব ভালো লাগলো, আজকেও খুব ভালো লাগলো আপনার কাছ থেকে সামনাসামনি শুনতে পেরে। এবার একটু নাটকের গানের প্রসঙ্গে আসা যাক। জনমে জনমে নাটকের রিসেন্টলি আপনার যে গানটা এসছে খুবই পপুলার হয়েছে, নিয়মিতই তো কাজ করছেন। হ্যাঁ নিয়মিত কাজ করছি, তবে নাটকের যেভাবে আমি কাজ করতাম আর কি, নাটকে একটু কম হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে বেছে বেছে যে গল্প ভাল লাগছে কিনা, গান এখন একটু দেখে দেখে কাজ করছি। কারণ হচ্ছে যে গানগুলো সুর করি বা সুর করেছি বেশিরভাগ সিনেমাটিক হয়ে যায়। আর সিনেমাটিক হলে হয় কি যে এই গানটা সিনেমাতে গেলে ভালো হতো, এই জন্য রেখে দেয়া হয়। এক্স্যাক্টলি। আর যদি সোলো হয় সেটাও কোনো সমস্যা নাই। আর যে গানটি আমি করেছিলাম নাজির মাহমুদের সুরে, ওনার সঙ্গীত পরিচালনায়, জনমে জনমেতে, লোক আঙ্গিকের গান। অনেকদিন পরে নাটকে এর আগে আরেকটি গান বেরিয়েছিল যে জনমে জনমে, আর দেখলাম স্ক্রিনে দৃশ্যায়নগুলো দারুণ হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে।
ভালো লাগে আসলে যখন শ্রোতাদের এক্সপেকটেশন থাকে যে ওয়াসিফ ভাইয়ের গান আসছে, আবার মাঝে মাঝে কমেন্টস দেখি সব মানে অনেকেই, কারণ নাটকে তো আমাদের স্ক্রিনে তো আমাদের দেখা যায় Taste না। থাকে হ্যাঁ না। হ্যাঁ, আপনাদের এটাই হ্যাঁ। কাজটাই আসে। এটা ভালো লাগে যে আড়াল থেকে আমরা কাজ করছি। আপনি তো ভার্সেটাইল সিঙ্গার, লোকগান যদিও আপনার মানে শুরুর জায়গা যেটা যদি বলি শক্তির জায়গা, সেটা তো অবশ্যই, কিন্তু সব ধরনের গান আপনি তৈরি করছেন, গাইছেন। পছন্দের জনরা কি লোকসঙ্গীত? অবশ্যই লোকসঙ্গীত। লোকসঙ্গীত আর কাজ করতে আসলেও হয় কি যে ওই যে পারিসা যেমন বলছিলাম, আমি তো আমার আছে একটা গান রয়েছে, উড়াল পাখিতে গান করেছে, আরো অনেক অনেক গানই রয়েছে। সোলো গান তো অডিয়েন্স রয়েছেই, শুনেছে, যেমন চোখলাল কিসে আমার লেখা শুরু করা ছিল, যেমন অনেকেই হয়তো জানেও না, অনেক সময় তো বলা হয় না। তো এই প্রোগ্রামটা দারুণ একটা আয়োজন, আমাকে ইনভাইট করেছে বলার জন্য। ভাল লাগে আসলে, মনের কথা বলতে ভাল লাগে গান আচ্ছা, সম্পর্কে। ওয়াসি উইংসের কি খবর বলেন তো? আমরা অনেক দিন থেকে শুনছি এটার কথা, কি খবর? হ্যাঁ, ওয়াসি উইং, মানে আমি ওয়াসি, আমার হচ্ছে উইং, আমার ডানা যারা রয়েছে ওরা 5 জনের একটা টিম। তো এখনো আমরা আত্মপ্রকাশ করিনি। আর এই যে বললাম একটু, এটাও মানে কিছুটা বলা আর কি, বলেই দিলাম। আমরা আমাদের ব্যান্ড গান কম্পোজিশন হচ্ছে আমাদের ব্যান্ডের নিজস্ব গান। তুমি চলে যাও একটি গান অলরেডি কম্পোজিশন শেষের দিকে, ফাইনাল ভোকাল দিয়ে ফেলবো এই সপ্তাহখানেকের মধ্যে। আমরা প্রথমে এই গানটি দিয়ে আমাদের ব্যান্ডের শুরুটা, আত্মপ্রকাশটা করব খুব দারুণভাবে, ব্যাপকভাবে। কারণ ব্যান্ড নিয়ে কাজ করা একটা ব্যাপক ধৈর্যের বিষয়। হ্যাঁ, সবাই মেন্টালিটি, সবার মন মেন্টালিটি এক হতে হয়, ক্রিয়েটিভিটিতে আত্মনিবেশ করতে হয়। এভাবে আস্তে আস্তে কাজ করে যাচ্ছে এবং এই টিমটা নিয়েই তো আমাকে শো করতে হয় দেশে বিদেশে। ইনশাল্লাহ আল্লাহ যদি চান, সামনে আস্তে আস্তে আমাদের একটা কিছু কাজ রয়েছে খুব মানে আমাদের শ্রোতাদের জন্য। অফকোর্স। আচ্ছা, আমরা তো জানি আপনার নাম খায়রুল ইসলাম, সেখান থেকে খায়রুল ওয়াসি হলেন কি করে? আচ্ছা, খায়রুল ওয়াসি, আমি যখন একটা রিয়েলিটি শোতে ছিলাম, রিয়েলিটি শোতে আমার মানে ডিসিশন নেওয়া হচ্ছিল যে খায়রুল ওয়াসি কোনটা দেবে। ওয়াসির নামটা হচ্ছে আমার মানে আন্টি, মানে খালার দেয়া। খায়রুল আমার হচ্ছে বাবা মা ওনাদের লেখা, মানে নাম রাখা আর কি। তো সেখান থেকে একটা কম্বিনেশন হলো যে খায়রুল ওয়াসি। হ্যাঁ, খায়রুল ওয়াসি। তো তখন থেকে একটা রিয়েলিটি শো থেকে আসলাম। আমাদের রিয়েলিটি শো এর যিনি প্রডিউসার ছিলেন, ইজাজ খান স্বপন স্যার, উনি বলে খায়রুল ওয়াসি হোক। আপনার মা শ্রদ্ধা খাদিজা বেগম, তার কাছ থেকে শুনেছি গানে আপনার হাতে খড়ি। গানের প্রতি নিশ্চয়ই পারিবারিক একটা আবহ ছিলই গান নিয়ে, সেই জায়গা থেকে আপনার শুরুটা আমি একটু শুনবো, সেই ইনিশিয়াল ডেজের কথা। আমার মা আসলে একজন, কি বলবো, যে মানে তার প্রশংসা করলে কম হয়ে যাবে। প্রত্যেকের মাই বাবাই তার কাছে, যেমন আমার মা হচ্ছে আমার জীবনের, বাবা মা দুজনে হিরোইন, ঠিক আছে আমার জীবনে। তাদের বদৌলতে তো পৃথিবী দেখা, মানে পৃথিবীতে আসলাম তো তাদের মানে আল্লাহ আমার কি ভাগ্য রেখেছিলেন জানি না যে তাদের মানে পরিবার আমার জন্ম হয়েছে। তো যাই হোক, আমি সবসময় আমি খুব ইমোশনাল হয়ে পড়ি আমার বাবা মার প্রসঙ্গটা আসলেই। আপনার বাবা শ্রদ্ধেয় আলেক মাহমুদ, এবং প্রত্যেকেরই বাবা মা পরম শ্রদ্ধার। আমি সবাইকে শ্রদ্ধা জানাই যে বাবা মার থেকে বড় পৃথিবীতে আপন কেউ আছে কিনা আমার জানা নেই। আপন কেউ নেই আসলে, সৃষ্টিকর্তার পরে যদি কেউ থাকে বাবা মা। বাই দ্য ওয়ে, আপনার বাবা মা কতটা মানে আপনার বাবা কতটা অ্যাপ্রিশিয়েট করতেন? আমার বাবা ওই যে বলে না যে আড়াল থেকে আমি আসি, যেরকম পাহাড়ের মতো দাঁড়ানো, হ্যাঁ বটবৃক্ষে বা পাহাড়ের মতো দাঁড়ানো, যে মানে আমাদের স্ট্রাগলিংটা আসলে অন্য একটা অধ্যায়। আমি বলবো যে অবশ্যই শিক্ষণীয়। আমি কিছু কিছু জায়গায় বলেছি, আমাকে যখন জিজ্ঞেস করে, আমি মানুষের জীবন থেকে শিখি, মানুষের উঠে আসার গল্প শিখতে হয় আর কি। তো মায়ের যে, আমার মায়ের যে মানে যুদ্ধ আমাদেরকে নিয়ে, বিশেষত আমাকে নিয়ে এই গানের ক্ষেত্রে, এটা আমার হাজারবার জন্ম নিয়ে মানে হলেও আমার এই ঋণ আমি শোধ করতে পারবো না, কোনোদিনও না। তো যাই হোক, মা হয়তো দেখবে প্রোগ্রাম। মা তোমাকে আমি আবার আরো শ্রদ্ধা ভালোবাসা জানাই, আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করুন, বাবা আব্বা তোমাকেও। আর আমার ভাই বোনও
প্রচণ্ড আমাকে সাপোর্ট করেছেন। সেজন্যই আমি আজকে এইটুকু জায়গায় যে আপনার সাথে এসে কথা বলতে পারছি। শিল্পী হই নাই এখনো, শিল্পী হওয়া অনেক কঠিন, শিল্পী হওয়ার জন্য চেষ্টা করছি। এটা আপনার বিনয়, এটা বলতেই চাই। বাট আপনার কাজ গান সবটাই আমাদেরকে মুগ্ধ করে যাবে আজীবন, এই প্রার্থনা করি। এবার একটু ছোটবেলার গল্প শুনতে চাই। শুনেছি ক্লাস 2-তে যখন পড়তেন একটা প্রতিযোগিতায় আপনি গান গেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন। পাশাপাশি ছায়ানটে আপনি লোকসঙ্গীত শিখেছেন, সেখানে সূচনা প্রবেশ দুই জায়গাতেই আপনি প্রথম স্থান অধিকার করেছেন। মনে আছে কি সেই সময়কার কথা? ছোটবেলার কথা আপনি জিজ্ঞেস করেছেন, এবং ছায়ানটের ব্যাপারটা মানে এক একটা জিনিস না, এক একটা জীবনের এতটাই মানে গুরুত্বপূর্ণ বিষয়, অধ্যায়, যেটা আমি কোনোটাই স্কিপ করতে পারি না। ছোটবেলার কথা একটু বলি। আমার যে দুরন্তপনা একটা জীবন, ছোটবেলা থেকে লেখাপড়ার প্রতি অত বেশি সিরিয়াস ছিলাম না। শুধু গান আর গান, গান নিয়ে আমি পুরো থাকতাম। গান মা আমাকে রেডিও শুনে শুনে মুখস্থ করিয়ে আমাকে শেখাতেন। আর আমার মনে হয় কি যে আমাদের রক্তেই গান মিশে আছে। কারণ হচ্ছে যে আমার সেজো চাচা, উনিও আমার গুরু, উনিও আমাকে গান শিখিয়েছেন। আপন চাচা আমার মোহাম্মদ আলী, মায়ের কাছে হাতে খড়ি নিয়ে কাকার কাছে গান শেখা, স্কুলে প্রতি বছর আমি প্রথম হয়ে যাওয়া এক গান গেয়ে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তারপরে হচ্ছে আমার গ্রামেই তবলা হারমোনিয়ামের হাতে খড়ি নেওয়া হলো হচ্ছে যে শ্যামল ভৌমিক, গ্রামেই বাসা। আমার গুরু আর একজন ছিলেন অবিনাশ দাস, উনি প্রয়াত হয়েছেন। তো ওনাদের কাছ থেকে যখন এসএসসি পর্যন্ত আমি কমপ্লিট করে আসলাম ঢাকায় এসে ইন্টার পাস করলাম বিএফ শাইন কলেজ থেকে। ইন্টারমিডিয়েট পাস করে টানা 2 বছর আমি গান গাই নাই। আমার ছোটবেলা থেকে মা একটাই কথা বলছেন যে খালি এসএসসিটা পাস কর, আমি তোরে গ্রামে রাখবো না। আর গ্রামে এতটাই দুষ্টু ছিলাম যে আমাকে গ্রাম থেকে একবার সবাই ওই যে শালিশ বসে না, মানে আমার কারণে অন্য বাচ্চারা মানে তারা বকে যাচ্ছে, বা ওই ছোটবেলায় যেটা আমরা করি যে ফল নিয়ে আসি, ফল চুরি করে খাই, বা ওই পিকনিক করি, ওই ছুটে চলে যাই অমুক জায়গায়, মানে কোনো নিয়ম নিষেধ নাই, ব্যাপারটা এরকম দুরন্তপনা যে একটা ছোটবেলা। তো তখন মা ডিসাইড করেছিল যে ক্লাস 5-এ যে রাজবাড়িতে রেখে আসা, ফরিদপুর থেকে রাজবাড়ি একটা জায়গায়, মায়ের মামা বাড়ি। তো সেখানে 15-20 দিন থাকার পরে আমার ছাড়া থাকতে পারে নাই আমার কাকা, সেজু চাচা এবং গানের গুরু, ওনারা যে নিয়ে এসেছেন, মানে ভাগ্যিস নিয়ে এসেছিলেন। হ্যাঁ, তো ওই যে ব্যাপারটা, যাই হোক, তো ছোটবেলাটা গেল এমন করে। আমি পাশ করলাম, এসে আমার গ্রামে রাখলো না মা, মানে অনেক কষ্ট হয়েছে আমার মায়ের, গ্রামে রাখে নাই, চলে এসেছি। এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েট পাশ করলাম। তখন একটু সিরিয়াস হলাম লেখাপড়ার প্রতি, যে আমাকে ভালো লেখাপড়া করলেই তো আমি ভালো ভালো জায়গায় মানে জায়গায় যেতে পারবো। আচ্ছা, গান নিয়ে কতদূর যাওয়ার স্বপ্ন দেখেন? গান নিয়ে আমার যেটা মনে হয় যে গানটা তো আমার কাছে হচ্ছে প্রথম হচ্ছে প্রার্থনা। আমি আমার স্রষ্টার কাছে যেতে চাই। আমি আমার সৃষ্টিতে আমি যখনই গান গাই, আমি মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে মনে আমি থাকি। আমার যে কোনো গান, সে হোক রোমান্টিক গান, হোক একটু আধ্যাত্মিক, তবে আধ্যাত্মিক গানই বেশি করা হচ্ছে এই গানে, মানে স্পিরিচুয়াল সং, যেটার মধ্যে আমি সবসময় সৃষ্টিতত্ত্ব, মানুষ কোথা থেকে এসছে, কোথায় যাবে, এবং কতটুকু জীবন পার করলাম, কতটুকু বয়স হলো, টের পেলাম কিনা, এবং কতদিন বাঁচবো, এই যে ব্যাপারটা, এটা আমার প্রথম একটা স্বপ্ন, যে স্বপ্নকে আমি প্রতিদিনই স্বপ্ন দেখি। আর হচ্ছে যে এটার থেকে মানুষ অনেক পেশেন্ট রয়েছে যারা আমার গান শোনে, অনেক স্টুডেন্ট, ছোট বাচ্চারা, বা অনেকেই, অনেক সিনিয়র পারসন আমার গান শুনে অনেক পেশেন্ট আমাকে বলে যে ওয়াসিফ ভাই, আমি আপনার গান না শুনলে ঘুম আসে না। তো যখন আমার এটা বলে, আমার মনে হয় কি যে এটা আমার একটা ইবাদতের মতোই। আমি এরকম হয়েছে যে ক্যান্সার পেশেন্টের চিনি না, জানি না, ওনাকে আমি আমার ব্যান্ড নিয়ে আমাকে গান গাইতে হয়েছে ওনার বাসায় গিয়ে। এরকম আমাদেরকে ওনার একটা খুব বড় পর্যায়ে ছিলেন, ওনার ছেলে মেয়েরা অনেক বড় বড় জায়গায়, ইউনেস্কো বিভিন্ন জায়গায় জব করেন।
তো তারা এরকম যে আমার কাছে মনে হয় কি একটা সেবা সার্ভিস, আমার কাছে গান এটা মনে হয়েছে আমার কাছে। তো গানটাকে যেন আমি মানুষকে উপলব্ধি বোধটা তৈরি করাতে পারি গান দিয়ে, সুর দিয়ে, গানের কথা দিয়ে, এটা একটা আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমার দেশ, স্বদেশ প্রেম। প্রত্যেকটা মানুষেরই তার কর্ম হচ্ছে তার স্বদেশ প্রেম। যদি জিজ্ঞেস করা হয় যে আমার স্বদেশ প্রেম কি, আমি দেশকে কিভাবে ভালোবাসি, যেমন আপনি বসে আছেন, আপনার এটা স্বদেশ প্রেম, আপনার সুন্দর মতো আপনার অ্যাঙ্করিং করা, আপনার এটা স্বদেশ প্রেম। এখানে যারা ক্যামেরায় ক্রু যারা কাজ করছেন, যারা তার সৎভাবে তিনি কাজ করা, এখানে যিনি সময়ত প্রডিউসার রয়েছেন ওনার কাজ, এটাই স্বদেশ প্রেম। যার যার জায়গা থেকে তার দায়িত্বটা সুন্দর মতো মানে পালন করাই হচ্ছে তার দেশের প্রতি ভালোবাসা। তো আমার গানগুলো দিয়ে আমি আমার দেশকে ভালোবাসতে চাই, দেশকে প্রেজেন্ট করতে চাই। অবশ্যই। দেখতে দেখতে তো আয়োজনের প্রায় শেষ দিকে চলে এসেছি, তবে আজকে শেষটা করতে চাই অবশ্যই আপনার গানে গানে, যেহেতু গানের মানুষকে পেয়েছি। আর নতুন বছর 2026-এর শুরুতেই আপনার গাওয়া বেশ কিছু গান এসছে, বেশ কিছু মৌলিক গানও রয়েছে। এর মধ্যে এক জীবনের ব্যথার কথা তো আলাদাভাবে উল্লেখ করতেই চাই। সেই গানের কিছুটা অংশ কি আমাদেরকে শোনাবেন? অবশ্যই। এবং এই গানটি যিনি লিখেছেন ওনাকে আমি কখনো দেখি নাই। এরকম অনেক গানই হয়েছে, খুব মজার ব্যাপার যে কখনোই দেখা হয়নি তার সাথে। পারিসার যে গানের কথা বলছে জুয়েল ভাই, ওনার সাথে কখনো দেখা হয় নাই। তো এভাবেই করে গান করা। তো এস এ হালিম ভাইয়ের লেখা বিচ্ছেদ অঙ্কের গান। গানটির সুর আমি নিজেই করেছি, গানটির সঙ্গীত পরিচালনা ছিলাম এবং সঙ্গীত আয়োজন করেছে প্রীতম চন্দ্র। তো আমি একটু শেয়ার করছি। অবশ্যই। আঘাতে আঘাতে পাথর হয়ে যায় রে ক্ষয়, বৃষ্টিহীন শীতল মাটি হয় রে মরুময়। আমি তো হয় মাটির মানুষ, মাটির দুনিয়ায় রে, এক জীবন এক হৃদয়ে কত ব্যথা সয় রে, এক জীবন এক হৃদয়ে কত ব্যথা সয় রে। থ্যাংক ইউ সো মাচ। খুব খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। এবং এই প্রথম আমি মাছরাঙা টেলিভিশনে হয়তো স্ক্রিনে যাবে। এস এ হালিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর গান লিখুন, গিয়ে দিলেন। আর আপনিও অবশ্যই গানে সুরে তালে লয়ে আমাদের মাঝেই থাকুন। কর্মময় হোক জীবন, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতন তো বিদায় নিতে হচ্ছে। বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার শ্রোতা যারা রয়েছেন, আপনাদের জন্য আমাদের গান করা। ভুল বুঝবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে যারা রয়েছেন এখানে ক্যামেরার পেছনে, সম্মানিত প্রডিউসার, কলাকুশলী যারা রয়েছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আপনাকে জানাই শুভেচ্ছা।